আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমাদের সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা প্রথম পত্র ক্লাস। আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের পূর্বের ক্লাসগুলোতে আমি সিরাজউদ্দৌলা সম্পর্কে আলোচনা করছিলাম। আমার ক্লাসগুলো তোমরা যদি ফলো করো, যেরকম প্রশ্নই হোক না কেন, আশা করি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। এক্ষেত্রে তোমাদের একটু টেক্সটটা পড়তে হবে। তো এই বিষয়টি আমি মূল কথাগুলো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। নাটকের উৎপত্তি, নাটকের অর্থ, নাটকের প্রকারভেদ, নাটকের পটভূমি, সিরাজউদ্দৌলা নাটকের পটভূমি, এইসব বিষয়ে তোমাদেরকে আমি আলোচনা করছিলাম। সিরাজউদ্দৌলা নাটকটি তোমরা জানো যে 1757 সালের ঐতিহাসিক পলাশীর যুদ্ধের পরিপ্রেক্ষিত এবং তার পরিণতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। তো এটা আমি তোমাদের বলেছিলাম যে এই নাটকটিতে 12টি দৃশ্য রয়েছে এবং 4টি অঙ্ক রয়েছে। এর মধ্যেই সংক্ষেপে তোমাদের সেই যুদ্ধের ইতিহাস কিছুটা তুলে ধরা হয়েছে। যদিও আমাদের লেখক সিকান্দার আবু জাফর লেখক নাটকটিতে ইতিহাস খুব একটা বেশি উপস্থাপন করতে চাননি। এখানে তিনি সিরাজউদ্দৌলার কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বীরত্ব, এই বিষয়গুলি মূলত তুলে ধরতে চেয়েছিলেন। প্রিয় ছাত্রীরা, তোমাদের প্রথম দৃশ্যে আছে যে এখানে যুদ্ধ হয় এবং ক্যাপ্টেন ক্লিনটন কিছু বাঙালি বেতনভোগী সৈন্য নিয়ে যুদ্ধ করে এবং সে যুদ্ধে তারা পরাজিত হয়। প্রথম সংলাপটি হচ্ছে ক্যাপ্টেন ক্লিনটনের। তো সেটা ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। তো ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধে তারা পরাজিত হয়ে তারা কিন্তু আগেই বলেছে সব কথা যে তারা ফোর্ট উইলিয়াম জাহাজে গিয়ে আশ্রয় গ্রহণ করে। তো ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় গ্রহণ করার করে 1756 সালে। এরপরে তারা এই যে যুদ্ধের কারণ, এসব যুদ্ধের কারণ আছে, সেই কারণগুলো আবার তোমাদের একটু নতুন করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমত নবাব যখন আলীবর্দী খানের ইন্তেকালের পরে নবাব হলেন সিরাজউদ্দৌলা, তো নতুন নবাব হলে সেখানে বিদেশি যারা ব্যবসা বাণিজ্য করে তারা ভ্যাট পাঠায় বা তাদের জন্য উপহার পাঠায়। তো সেই উপহার ইংরেজরা, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি পাঠায়নি। এটা নবাবকে এক ধরনের অপমান করার শামিল। তো এই একটি অপরাধ তারা করেছে, সেই ব্যাপারটিও নবাব তার মনের মধ্যে রেখেছেন। দ্বিতীয় নম্বর, কাশিম বাজার কুটিরে তারা ব্যবসার পণ্যের কথা বলে প্রচুর পরিমাণে অস্ত্র সেখানে সমৃদ্ধ করেছে, প্রচুর অস্ত্র এনেছে, এটাও নবাব জেনে গেছেন। তো এটাও একটা বিশাল ষড়যন্ত্রের অংশ, নবাব সেটা বুঝতে পেরেছিলেন। আর একটা হচ্ছে যে তারা ফোর্ট উইলিয়াম দুর্গ
নবাবের অনুমতি ছাড়াই মেরামত করেছে। তো এগুলো আছে এই নানান কারণে। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে রাজা রাজবল্লভের ছেলে প্রচুর টাকা চুরি করে ইংরেজদের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে। নবাব তাদেরকে ফেরত দিতে বললেও তারা সেই চোর তাকে ফেরত দেয়নি। ফলে এটাও একটি বড় বেয়াদবি। ইত্যাদি কারণে নবাব তাদের প্রতি প্রচন্ড রকম ক্ষিপ্ত হয় এবং তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করে এবং সে কারণেই সেখানে কিন্তু যুদ্ধ হয় এবং তারা প্রায়ই নবাবের বিরুদ্ধে সুযোগ পেলেই বিশুদ্ধীকরণ করে। তো এই জন্য নবাব তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং সেই যুদ্ধে তারা পরাজিত হয়ে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় গ্রহণ করে। ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় করায় নবাব পুরো কলকাতা, তোমরা জানো যে কলকাতা বর্তমান যে 3টি গ্রাম আছে, সুতানুচি, গোবিন্দপুর এবং কলকাতা, 3টি গ্রাম নিয়ে বর্তমান কলকাতা। তো সেই কলকাতার নাম রেখেছেন নবাব তার নানার নাম অনুসারে আলীনগর। এই আলীনগর নাম রেখে সেখানে রাজা মানিক চাঁদকে সেখানকার গভর্নর রাজা নিযুক্ত করেন। তো এর মধ্যেই তোমাদেরকে বলেছিলাম উর্মিচাঁদের কথা। এই উর্মিচাঁদ লোকটি ধুরন্ধর টাইপের এবং প্রচন্ড রকম অর্থলোভী। সে টাকা ছাড়া কিছুই বোঝে না। সে টাকার জন্য না পারে এমন কোনো কাজ নেই। তো সে এভাবে নবাবের কাছ থেকেও টাকা নেয়, আবার ইংরেজের কাছ থেকেও অর্থ গ্রহণ করে। তো সে একটি দুতিয়ালি করে এবং সেখানে মানিকচাঁদ কিন্তু ইংরেজদেরকে সে ফোর্ট উইলিয়াম জাহাজ থেকে কলকাতায় ফিরে আসার অনুমতি দেয় এবং সেখানে একটি শর্ত জুড়ে দেয় যে সেখানে 17,000 টাকা ইংরেজদের দিতে হবে। তো এর মধ্যে দুতিয়ালি করেছে উর্মিচাঁদ। সে উর্মিচাঁদ চিঠি লেখে যে আমাকে দিতে হবে 5,000 আর নবাবকে দিতে হবে 12,000। তো এই 17,000 টাকা দিলে তার আবার কলকাতা এসে আবার বাণিজ্য করতে পারবে। তো এর মধ্যে ওখান তো আসলে একটা জাহাজের মধ্যে কিছু মানুষ কম না, তারা ইংরেজরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, তারা কতদিনের থাকতে পারে। এবং নবাব ঘোষণা করে দেন যে তাদের কাছ থেকে কেউ বেচাকেনা বা কোনো ধরনের লেনদেন করতে পারবে না। তো তারা সেখানে কিছু পণ্য, প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনে, 1 টাকাটা 5 টাকায় কিনে। এই লোভে আবার কিছু বাঙালি তাদের কাছ থেকে তাদের সাথে
বেচা কেনা করে, লেনদেন করে। তো অর্থের লোভে তাদেরকে ওখানে মোটামুটি বাঁচিয়ে রাখে বাঙালিরা। এর মধ্যেই তাদের সাহায্যার্থে লর্ড ক্লাইভ, একটা ধুরন্ধর লোক, সে ব্রিটেন থেকে বিতাড়িত হয়েছিল তার অসততা এবং তার কিছু অন্যায় কাজের কারণে। তো সে আবার এখানে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যোগ দেয় এবং এখানে সে আমাদের এই বাঙালিদের বিরুদ্ধে যথা চেষ্টা সে এই দেশ দখলের পায়তারা, এবং মাদ্রাজ থেকে সে 5টি জাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সহযোগিতা করার জন্য আসে। তো যাই হোক, তারা আবার কলকাতায় ফিরে আসে। আসার পরে সেখানে তারা ব্যবসা বাণিজ্য করে। এর মধ্যেই মিরনের বাড়িতে গানের আসর বসে, সেখানে নাচ গান হয়। মিরন হচ্ছে মিরন মির্জাফরের ছেলে, সে লম্পট ধরনের লোক। সেখানে সে মেয়েদেরকে নাচ গান শরাব ইত্যাদি ইত্যাদি নিয়ে সেখানে আনন্দ ফুর্তি করে। তো সেখানে ইংরেজরাও রীতিমতো যোগদান করে। তো সেখানে একটি লোককে নিয়ে আসে অগ্নিচাঁদ। সেই লোকটি বিভিন্ন পাখির ডাক নকল করে তাদের বিনোদনের চেষ্টা করে। তো তারপর তারা এই লোকটির বিভিন্ন কলা কৌশলকে পছন্দ করে। এই পছন্দ করার কারণে সে তার একটা সুযোগ হয়, এবং সে ছিল আসলে নারায়ণ সিং, তার আসল নাম। সে ছিল নবাবের একজন দূত, অর্থাৎ একজন চর। নবাবকে যাবতীয় খোঁজখবর সে দিত, কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো এভাবেই সে সেখানে তাদের ষড়যন্ত্রগুলো বুঝতে পারে। তো এর মধ্যে আবার মতিঝিল প্রাসাদের মালিক হচ্ছে ঘসেটি বেগম। এই ঘসেটি বেগমের সাথে নবাবের একটি বড় বিরোধের সম্পর্ক তৈরি হয়। বিরোধের সম্পর্ক এই কারণে যে নবাবকে আসলে, নবাব তো ঘসেটি বেগম নিঃসন্তান ছিলেন। নবাবের 3 ভাই ছিল। সেখানে এক সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা এবং মির্জা হামদি। তো এই 3 ভাইকেই কিন্তু ঘসেটি বেগম খালা হিসেবে সে ছোটবেলায় লালন পালনের ক্ষেত্রে অবদান রেখেছে। তো তার একটি পালক পুত্র ছিল, তার নাম ছিল শওকত জং। এই শওকত জং সেও মাতার অবস্থায় থাকতো বেশিরভাগ সময়, নারী এবং মদ ছাড়া কিছুই বুঝতো না। তো এই লোকটিকে নবাব বানানোর জন্য ঘসেটি বেগম ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আরেকটি বিরোধের কারণ হচ্ছে নবাব আলীবর্দী খান বেঁচে থাকতেই ঘসেটি বেগমের যে স্বামী ছিল কিছুটা সে শারীরিকভাবে দুর্বল, ক্ষীণা এবং অক্ষম ছিলেন। তো ঘসেটি বেগমের তার একজন সেনাপতি ছিল, সে সেনাপতি সাথে তার একজন সম্পর্ক ছিল। তাকে সিরাজউদ্দৌলা তার নানা আলীবর্দী খানের আদেশ হত্যা করেন। তো এখানেও কিন্তু তার একটা ক্ষোভ ছিল, একটা বিরোধ ছিল। আরেকটি কারণ ছিল যে ঘসেটি বেগম যেহেতু একজন নবাবের কন্যা,
তার তো প্রচুর সম্পদ, সেই সম্পদের ভালো একটা অংশ নবাব সিরাজউদ্দৌলা ধার করে নিয়েছিলেন, কারণ তার যুদ্ধ করতে করতে তার প্রচুর দেনা হয়ে গেছে। এই দেনা পরিশোধ করার জন্য, যুদ্ধ পরিচালনা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়েছে এবং খালার কাছ থেকে সে প্রচুর অর্থের ঋণ করেছে। আর তার তো অনেকদিন থেকেই রাজমাতা হওয়ার শখ ছিল, সেক্ষেত্রে শওকত জংকে নবাব হিসেবে তিনি দেখতে চেয়েছিলেন। এই নবাব হওয়ার খায়েশ থেকেই শওকত জং শওকত জংকে নবাব করবে। এই কারণে ঘসিদি বেগম ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল এবং এই ষড়যন্ত্রটি হয়েছিল মতিঝিল প্রাসাদে। তো নবাব তো খোঁজখবর পেয়ে যান ওই যে নারায়ণ সিংয়ের মাধ্যমে, তার ওখানে নাম হচ্ছে রাইসুল জোহালা। তোমাদের বলেছিলাম যে জোহালা, রাইসুল জোহালা মানে হচ্ছে জাহেলদের প্রধান। তো এই রাইসুল জোহালা বা নারায়ণ সিং উনি খবর টবর দিতে নাই। তো এই যে ওখানে এই ষড়যন্ত্র হয়, তো এর সাথে সাথেই নবাব সেখানে গিয়ে উপস্থিত হয়ে তিনি শওকত জংকে হত্যা করার আদেশ দেন এবং ঘসিদ বেগমকে তিনি বন্দী করে মুর্শিদাবাদে অর্থাৎ রাজপ্রাসাদে নিয়ে আসেন। তো এরপরে ওখানে তিনি অবস্থান করেন। এরপরে সিরাজউদ্দৌলা মোটামুটি কিছুদিন ভালোই সেখানে দেশ পরিচালনা করেন। এরপরে মীর মিরনের জলসায় দুজন ইংরেজ আসে মহিলাদের ছদ্মবেশে। সিরাজউদ্দৌলা সেখানে ছিল, সরি মীর জাফর আলী খান সেখানে ছিলেন। এরপরে সেখানে একটি চুক্তি হয়। তো চুক্তি অনুযায়ী সেখানে নবাব সিরাজউদ্দৌলাকে পদানত করে সেখানে মীর জাফর আলী খান হবেন নবাব। ইংরেজদের সাথে চুক্তি হয়, ইংরেজরা সেখানে 100 কোটি টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে। এরপরে এরপর তারা নবাব যখন সেখানে এই চুক্তি করেন, তখন তিনি মানুষের কান্না শুনতে পেয়েছিলেন। নবাব মানে এখন সেটি হয়তো হ্যালুসিনেশন, কিন্তু পরে সে সেটা প্রকাশ করেনি। অর্থাৎ সেখানে লর্ড ক্লাইভেরা তাকে কাওয়ার্ড বলবে বা কাপুরুষ বলবে, এই কারণে সেটা তিনি গোপন রাখেন। এর আগে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে লবণ চাষিদের একটি বিষয় আছে। সেটা হচ্ছে যে ইংরেজরা আমাদের বাঙালির কাছ থেকে লবণ কিনতো 1 টাকা দরে, কিন্তু তারা বিক্রি করত 1.5 টাকা দরে, অর্থাৎ 50 পয়সা তারা লাভ করত। তো এই জিনিসটি খুব 1 টাকার লবণ 1.5 টাকা দেড়গুণ, সে এত লাভ তারা লবণ স্টক করতো। পরবর্তীতে বাঙালিরা লবণ পেত না,
এই কারণে নবাব হুকুম দিলেন যে ইংরেজদের কাছ থেকে ইংরেজদের কাছে লবণ বিক্রি করা যাবে না। এরপরে ইংরেজরা পরবর্তী বছর লবণ কিনতে যায়, তখন বাঙালিরা তাদের কাছ থেকে লবণ বিক্রি করতে অস্বীকৃতি জানায়। এরপরে তারা একজন লবণ চাষিকে ধরে নিয়ে যায় এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যায় এবং তাকে তার স্বামীর সামনে ধর্ষণ করে এবং তাকে এগুলো দেখতে বাধ্য করে। পরবর্তীতে তার চোখ খেজুরের গাছের কাঁটা দিয়ে তার চোখ নষ্ট করে দেয়। এই লোকটি নবাবের কাছে আসে। এরপরে নবাব তার সভাসদদেরকে ডেকে তাদেরকে বলে যে আজকে এই অবস্থার জন্য আমি দায়ী বলতে আসলে তিনি প্রকারান্তরে তার সভাসদ কি দায়ী করেছেন তারা বুঝতে পেরেছে এবং তারা বলছে নবাব আমাদের অপমান করতে ডেকেছেন। এরপরে নবাব বলেছেন যে না, আসলে মানে নবাব বারবার তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এটি হচ্ছে নবাবের এক ধরনের দুর্বলতা। এরপর তাদের সবাইকে বললেন যে আপনারা আমার বিচার করুন। তো নবাব তখন মোহনলাল অস্ত্র বের করে, আমি চাইলে আপনাদের সবার হত্যা করতে পারি, এই কথা বলেছিলেন নবাব। এরপর মোহনলাল যখন অস্ত্র বের করে, এতেই তারা খুব অপমান বোধ করে। এর পরবর্তীতে নবাব সবাইকে তার যার যার ধর্মমতে শপথ করান যে ইংরেজদের প্রতিরোধ করবে এবং রাষ্ট্র রক্ষা করার জন্য যাবতীয় সব কিছুই তারা করবে। এবং মীর জাফর আলী খান সহ সবাই কোরআন শপথ করে, অন্যরা হিন্দু তাদের ধর্মগ্রন্থ নিয়ে তারা শপথ করে যে তারা নবাবের অনুগত থাকবে। এরপরে তো সেই মিরনের বাড়িতে চুক্তি হয়। চুক্তি মোতাবেক 1757 সালের 23 জুন নবাবের বিরুদ্ধে তার সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে। তো এখানে কিন্তু কিছুদিন নবাবের সাথে ইংরেজদের কুলিয়ে ওঠার কথা নয়, কারণ ইংরেজদের ছিল মাত্র 3000 সৈন্য এবং 10টি কামান, আর নবাবের ছিল 50,000 সৈন্য এবং 50টি কামান। তারপরেও নবাব সেই যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছেন, কারণ মীর জাফর আলী খান সেখানে 47,000 সৈন্য নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে ছিল। এরপরে সেখানে যুদ্ধ করেন নবাবের পক্ষে মোহনলাল, মীর মর্দান, তারপরে সাফরে নামে একজন ফরাসি ভদ্রলোক, তিনি নবাবের পক্ষে যুদ্ধ করেছিলেন, তিনিও মৃত্যুবরণ করেন। এরপরে নৈবেদ সিং নামে একজন ছিলেন, তিনিও নবাবের পক্ষে যুদ্ধ করেন। এরপরে বদরে আলী নামে একজন ছিলেন, তিনিও নবাবের পক্ষে যুদ্ধ করেন। তো সেখানে তাও নবাবের পক্ষে যারা যুদ্ধ করেছেন তারা এত বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন যে নবাব পরাজিত হওয়ার কথা নয়। কিন্তু কৌশলে সে মীর জাফর আলী খান যুদ্ধ, ওই দিন বৃষ্টি হয়েছিল, এরপরে যুদ্ধ বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে নবাব নিজেই যুদ্ধ করতে চেয়েছিলেন। তিনি বললেন যে আমি তো আমার নানা যখন নবাব ছিলেন তখন আমি যুদ্ধ করেছি এবং জয়লাভ করেছি, আমি নিজেই যুদ্ধ করি। তো তখন নারায়ণ সিং বললেন যে আসলে এই যুদ্ধে কুলিয়ে ওঠার কথা নয়, আপনি মুর্শিদাবাদ চলে যান, সেখান থেকে সৈন্য সংগ্রহ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এখন এই অবস্থায় যুদ্ধ করে জীবন দেওয়া ছাড়া কোনো উপায় লাভ হবে না। এরপর নবাব মুর্শিদাবাদ চলে এসে তিনি লোকদেরকে ডাকলেন, নিজের আমত্তবর্গকে ডাকলেন, যারা বাকি ছিল তাদের ডেকে বললেন রাজকোষ খালি করে দিলেন, তোমাদের যত টাকা প্রয়োজন তোমরা নিয়ে যাও, তোমরা তারপরে তোমরা সৈন্য সংগ্রহ করো, লোকজন জোগাড় করো, ইংরেজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করে আমাদের দেশকে রক্ষা করতে হবে। এরপরে তারা সবাই টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। তো এরপর
নবাবের স্ত্রী লুৎফুন্নেসা তিনি পরামর্শ দিলেন যে আমরা পাটনাতে চলে যাই। পাটনাতে এক বন্ধুর বাড়িতে, সেখানে তাকে বললে হয়তো সেখান থেকে আমরা এখানে আমাদের সঙ্গে কেউ নেই, অর্থাৎ মুর্শিদাবাদে কেউ নেই, পাটনাতে গেলে সেখানে লোকজন পাওয়া যাবে, বন্ধু বান্ধব পাওয়া যাবে, তাদেরকে নিয়ে কী করা যায় ভাবা যাবে। এবার তিনি পাটনাতে পালিয়ে যাওয়ার সময় মীর জাফর আলী খানের জামাতা হাতে ধরা পড়েন এবং তাকে ধরে প্রাসাদে এনে অন্ধকার কোটরিতে বন্দি করে রাখা হয়। তো সেখানে তিনি অন্ধকার কোটরিতে বন্দি করে রাখে। এরপরে মীর জাফর আলী খান নবাব হয়, ইংরেজরাই আসলে মূলত ক্ষমতার কেন্দ্রে। এরপর তার হচ্ছে সাহস হয় না নবাবের কে হত্যা করা বা নবাবকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া। কিন্তু চতুর নাম হচ্ছে লর্ড ক্লাইভ, সে চিন্তা করে যে তাকে বাঁচিয়ে রাখলে সে ঝামেলা করে। এই জন্য সে মীর জাফরের ছেলে মিরনের কাছে যায় এবং মিরনকে বলে যে তাকে হত্যা করা দরকার। এরপরে মিরন একটি লোক ঠিক করে, সেই লোকটি হচ্ছে মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগও এত বড় বেঈমান যে তার সাথে সে এতিম ছিল, এই অনাথ তিনজনকে একসাথে লালন পালন করেছিলেন আলীবর্দী খান। তো সে মাত্র 10,000 টাকার জন্য নবাবকে হত্যা করতে রাজি হয় এবং সে প্রথম নবাবের মাথায় বাড়ি দেয়। নবাব পড়ে যায় লুটে, এরপরে নবাবকে চাকু দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করে। এই হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের শেষ পর্ব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এরপরে তো বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের এই স্বাধীনতার সূর্য অস্তমিত হয় প্রায় 200 বছরের জন্য। তো এই হচ্ছে তোমাদের সিরাজউদ্দৌলা নাটকের বিষয়বস্তু। এখন তোমরা এই নাটকটি পড়বে এবং এই বিষয়বস্তুতে মিলিয়ে তোমরা সেখানকার যে অনেকগুলো সংলাপ আছে সেই সংলাপগুলো তোমরা দেখবে। নবাবের কিছু সংলাপ আছে, তারপরে মীর জাফরের কিছু সংলাপ আছে, রাশিদা বেগমের সংলাপ, এগুলো কে কী বলেছে ইম্পর্টেন্ট কিছু সংলাপ সেখানে রয়েছে যেগুলো পরীক্ষায় আসে। তো তোমাদের সকলকে আবারও প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসের কাজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।